রহমতুল্লাহ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের নবম সপ্তাহে বিজ্ঞান বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। তো যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো এখনো করনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে ফেলতে পারো। এছাড়াও উপরে ডান দিকে আই বাটন আছে, এখানে ক্লিক করলে তোমরা সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে পেয়ে যাবে। এখানে তোমরা ওয়েবসাইটে নোটিশ দেখতে পাচ্ছ, এই নোটিশটি চাইলে তোমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। তাহলে চলো আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিই। শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ। দেখো, তোমাদের এটি হচ্ছে বিজ্ঞান বিষয়ক দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে ব্যাপন, অভিশ্রবণ ও প্রচ্ছেদন। নির্ধারিত কাজটি লক্ষ্য করো। তোমার প্রতিদিনের পর্যবেক্ষণ থেকে ব্যাপন ও অভিশ্রবণে দুটি করে ঘটনা উল্লেখ করো। ব্যাপন ও অভিশ্রবণ প্রক্রিয়া থেকে যে কোনো একটির জন্য পরীক্ষণ সম্পন্ন করে সম্পূর্ণ প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে লিখো। সংকেত দেখো। ব্যাপনের বৈশিষ্ট্য, অভিশ্রবণের বৈশিষ্ট্য, ব্যাপন ও অভিশ্রবণের পরীক্ষণ, ছোলা পানিতে ভেজানো, রান্নার গন্ধ ছড়িয়ে পড়া, ফুড কালার পানিতে ছড়িয়ে পড়া, এরূপ বিষয় পর্যবেক্ষণ। তোমাদের কিন্তু এই তিনটা এখানে উদাহরণ দেওয়া আছে বলে এই তিনটেই করতে হবে এমন না, তুমি যে কোনো কিছু লিখতে পারো, তবে সেটা ব্যাপন ও অভিশ্রবণের মধ্যে যে কোনো একটা পরীক্ষণ অবশ্যই হতে হবে। নির্দেশনা কি বলা আছে দেখো। পাঠ্যপুস্তকের তৃতীয় অধ্যায়ের 1 থেকে 4 পাঠ থেকে আহরিত জ্ঞানকে পরিবেশের সাথে সংযুক্ত করে এই অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে। সহজলভ্য উপকরণ সংগ্রহ করে পরীক্ষণটি করতে হবে। পরীক্ষণটি যাতে ঝুঁকিপূর্ণ না হয় সেটি বিবেচনা রাখতে হবে। অর্থাৎ তোমরা যদি বাস্তবিক অর্থে ভাষায় কেউ পরীক্ষণটি করো, সেক্ষেত্রে তোমাকে সর্বাধিক সতর্কতা মেনে তারপর হচ্ছে তোমাদের এই পরীক্ষণটি করতে হবে। এখানে মূল্যায়ন রুবিস দেওয়া আছে, আমরা শুধু প্রথমটা পড়ছি। দেখো, ব্যাপন অভিশ্রবণে দুটি করে মোট 4টি ঘটনা নির্ভুলভাবে উল্লেখ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা তোমাদের এই অ্যাসাইনমেন্টের নির্দেশনা এবং মূল্যায়ন রুবিস অনুযায়ী একটি নমুনা উত্তরপত্র এখানে দেখাচ্ছি। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ব্যাপন, অভিশ্রবণ ও প্রচ্ছেদন। দেখো, ক নম্বরে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল ব্যাপনের বৈশিষ্ট্য। ব্যাপনের বৈশিষ্ট্য: তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে যাওয়াকে ব্যাপন বলে। কঠিন পদার্থের ব্যাপন ঘটে। নিম্নে ব্যাপনের কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো। 1 নম্বরে দেখো, বস্তুর ভর ও তাপমাত্রা। ব্যাপনের হার বস্তুর ভরের উপর নির্ভরশীল। ভর যত বেশি হবে বস্তুর ব্যাপনের হার তত কম হবে। অর্থাৎ ব্যাপন হার বস্তুর ভরের বা মোলার ভরের ব্যস্তানুপাতিক। 2, পদার্থের অণুর ঘনত্ব। যে পদার্থের ব্যাপন ঘটবে সে পদার্থের অণুর ঘনত্ব বেশি থাকলে ব্যাপন হার বেশি হবে। অণুর ঘনত্ব কম হলে ব্যাপন হার কম হবে। 3, মাধ্যমের ঘনত্ব। যে মাধ্যমে ব্যাপন ঘটবে সে মাধ্যমের ঘনত্ব বেশি হলে ব্যাপন হার কম হবে। মাধ্যমের ঘনত্ব কম হলে ব্যাপন হার বেশি হবে। 4, বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ বাড়লে ব্যাপন হার কমবে। বায়ুমণ্ডলের চাপ কম হলে ব্যাপন হার বৃদ্ধি পাবে। 5 হচ্ছে ঘনত্বের তারতম্য। ঘনত্বের তারতম্য যত বেশি হয় তত তাড়াতাড়ি কণাগুলো ছড়িয়ে পড়ে। সাধারণত একই সময়ে এবং একই স্থানে পরিবেশের তাপমাত্রা ও বায়ুমণ্ডলের চাপ সমান থাকে। সেক্ষেত্রে ব্যাপন পদার্থের ঘনত্ব এবং মাধ্যমের ঘনত্বই ব্যাপন নিয়ন্ত্রণকারী প্রভাবক হয়ে দাঁড়ায়। মাধ্যম ও ব্যাপন পদার্থ যেমন বেলুন ভর্তি বাতাস এবং চারপাশের বাতাস যদি একই হয় তাহলে ততক্ষণ পর্যন্ত ব্যাপন ঘটবে যতক্ষণ পর্যন্ত দুটোর ঘনত্ব সমান না হয়। ব্যাপনের কয়েকটি বাস্তব ঘটনা দেখো। তোমরা এখান থেকে যে কোনো দুইটি লিখবে, ঠিক আছে? আমি 4টা দিয়েছি। উদাহরণ 1 হচ্ছে, বদ্ধ ঘরের কোনো স্থানে যদি কোনো সুগন্ধিযুক্ত বস্তু রাখা হয় তাহলে কিছুক্ষণ পরে দেখা যায় যে ঘরের সর্বত্র সুগন্ধি পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ হবে, তবে ছড়িয়ে যাওয়ার ফলে সুগন্ধের তীব্রতা কিছুটা কমে যায়। প্রশ্ন হচ্ছে, এই সুগন্ধি কিভাবে এক স্থান হতে অন্য স্থানে চলে আসে? প্রকৃতপক্ষে সুগন্ধিযুক্ত বস্তু একটি বোতল বা ছোট আয়তনের পাত্রে আবদ্ধ থাকায় এর ঘনত্ব অনেক বেশি থাকে। তাই পাত্রে মুখ খোলার সাথে সাথে সুগন্ধির অণুসমূহ গ্যাসীয় অবস্থায় চারিদিকে ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। অর্থাৎ সুগন্ধির গ্যাসীয় অণুগুলো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে। অর্থাৎ গ্যাসের অণুগুলোর মধ্যে ব্যাপন ঘটে এবং কিছু অণু নাকে প্রবেশ করলে আমরা সেই গন্ধ অনুভব করতে পারি। আর এটি হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। উদাহরণ 2 দেখো, বাড়িতে পোলাও কোরমা রান্না করলে তার সুগন্ধ একই প্রক্রিয়ায় সব দিকে ছড়িয়ে পড়ে। এটিও একটি ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। উদাহরণ 3 দেখো, ক্লোরিন বাতাসের চেয়ে প্রায় 2.5 গুণ ভারী, কিন্তু আপনি যদি একটা ঘরের মধ্যে ক্লোরিন গ্যাস পূর্ণ পাত্র খুলে দেন তাহলে দেখবেন একসময় সমস্ত ঘরের মধ্যে Cl2 বা ক্লোরিন গ্যাস সমানভাবে ছড়িয়ে পড়েছে। এটা নিচে হবে, তোমরা বুঝতে পারছো। ঘরের প্রত্যেক অংশের বায়ু পরীক্ষা করলে দেখা যায়
বাবারা মাথার উপর থাকেন ছায়া হয়ে। একটা জীবন ছুটে যান আমাদের জন্য, আমাদের নিয়ে। দেখা যাবে সব জায়গায় বাতাস এবং ক্লোরিনের অনুপাত সমান। এটা হচ্ছে ব্যাপনের একটি উদাহরণ। উদাহরণ 4 দেখো, একটি পাত্রে কিছু পানি নিয়ে তাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর কয়েকটি দানা ছেড়ে দিলে দেখা যায় ধীরে ধীরে দানাসমূহের কাছ থেকে পানির রং বেগুনি হওয়া শুরু করেছে এবং ক্রমশ সে রং সম্পূর্ণ পানিতে ছড়িয়ে পড়তে থাকে। পানিকে কোনরূপ নড়াচড়া না করা হলেও তা ঘটে। এখানে রঙিন পারম্যাঙ্গানেট আয়ন পানি অণুর মধ্যে ব্যাপন করতে থাকে। তো এখানে 4টি ঘটনা দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে যে কোনো দুইটি বা যে অন্য জায়গা থেকেও যে কোনো দুটি ঘটনা লিখলেই কিন্তু হয়ে যাবে। তারপর দেখো আমাদের খ নম্বরের প্রশ্নটি ছিল অভিস্রবণের বৈশিষ্ট্যগুলো লেখো। অভিস্রবণের বৈশিষ্ট্য। অভিস্রবণ বলতে দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে পাশাপাশি আলাদা করে রাখলে পর্দা ভেদ করে কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে দ্রাবক অনুপ্রবেশ করার প্রক্রিয়াকে বোঝায়। নিম্নে অভিস্রবণে কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো। 1, দুটো দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে। 2, অভিস্রবণ হচ্ছে এক প্রকার ব্যাপন। 3, অভিস্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রেই ঘটে। একে অন্যভাবে বলা যায় কোনো শক্তির প্রয়োগ ছাড়াই তরলের বাস্তবিক চলাচল, এটা প্রয়োগ হবে। 4, কোষের বাইরে অবস্থিত তরল পদার্থ যখন অর্ধভেদ্য পর্দা ভেদ করে ভেতরে প্রবেশ করে তখন সেই প্রক্রিয়াকে অন্ত অভিস্রবণ বলে। 5, কোষের ভেতর যখন তরল পদার্থ পর্দা ভেদ করে বাইরে বেরিয়ে যায় তখন সেই প্রক্রিয়াকে বহি অভিস্রবণ প্রক্রিয়া বলে। শেষের দুটো তোমাদের না লিখলে চলবে, 3টা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো অভিস্রবণের কয়েকটি বাস্তব ঘটনা দেখো। এখানে 2টি ঘটনায় দেওয়া হয়েছে, তোমরা যে কোনো 2টি ঘটনা লিখলেই হবে। দ্রাবক যখন কোষের বাইরে থেকে ভেতরে প্রবেশ করে তখন অন্তঃঅভিস্রবণ ঘটে। অন্তঃঅভিস্রবণের ফলে মাটি থেকে পানি মূলরোমে প্রবেশ করে। উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় কিশমিশ পানিতে ভিজিয়ে রাখলে ধীরে ধীরে তা ফুলে ওঠে। এটা হচ্ছে অভিস্রবণের একটি বাস্তব ঘটনা। দ্বিতীয় ঘটনাটি দেখো, দ্রাবক যখন কোষের ভেতর থেকে বাইরে আসে তখন বহি অভিস্রবণ ঘটে। টসটসে আঙ্গুর ঘন চিনির কিংবা লবণের দ্রবণে ডুবিয়ে রাখলে কিছুটা চুপসে যায়, কারণ বহি অভিস্রবণের ফলে আঙ্গুরের ভেতরের পানি বাইরের ঘন দ্রবণে চলে আসে। এটা হচ্ছে অভিস্রবণের একটি উদাহরণ। অন্তঃঅভিস্রবণ এবং বহি অভিস্রবণ প্রক্রিয়ায় সম্মিলিত কার্যক্রমের ফলে উদ্ভিদের কোষ থেকে কোষান্তরে পানির চলাচল ঘটে। তারপর দেখো গ নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছিল, ব্যাপন ও অভিস্রবণের পরীক্ষণ তোমাদের করতে হবে। এখানে অনেকগুলো উদাহরণ কোশ্চেনে বলা ছিল, সেখান থেকে তোমরা যে কোনো একটা নিয়ে করতে পারো। তো এখানে দেখো, এখানে যে পরীক্ষাটা আছে তোমাদের এটাই লিখতে হবে, ব্যাপারটা এমন নয়। প্রশ্নপত্রে 3টি পরীক্ষার নাম বলা আছে, এছাড়াও তাহলে তোমরা যে কোনো পরীক্ষা লিখতে পারো, ঠিক আছে। তাহলে দেখো, ব্যাপন জিনিসটা আমাদের চারপাশে অহরহ ঘটে থাকে। সূক্ষ্ম পর্যায় থেকে শুরু করে বড় বড় কাজেও ব্যাপন দেখা যায়। যেমন ঘরের একপাশে কেউ সুগন্ধি স্প্রে করলে সেটা মুহূর্তের মধ্যে সারা ঘরে ছড়িয়ে যায়। এটা এই জন্য হয় কারণ সুগন্ধিটা বোতলের ভেতর খুব চাপের মধ্যে থাকে। এতই চাপে থাকে যে সে গ্যাস থেকে তরল হয়ে যায়। ওই তরল যখন আচমকা বের হওয়ার সুযোগ পায় তখন তার মাথা খারাপ হয়ে যায়। সে যেখানেই কম ঘনত্ব পাবে সেখানেই ছুটে যাবে। আমাদের চারপাশে সাধারণত যে বাতাস থাকে সেটা বেশ কম ঘনত্বের, আর তাই সুগন্ধির কণাগুলো দ্রুত সব জায়গা দখল করে নেয়। এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার বেশ ভালো একটি উদাহরণ। 1 গ্লাস পানিতে 1 ফোঁটা গাঢ় নীল জল রং ঢেলে দিলে সেই রং ছড়িয়ে যেতে থাকে, ততক্ষণ ছড়াতে থাকে যতক্ষণ না পুরো পানি নীল হয়ে যাচ্ছে। সেই রঙিন পানি আবার যদি আরেকটি বড় পানি ভর্তি গ্লাসে ঢালি তাহলে কি ঘটবে? ওই বড় গ্লাসেরও সব পানি রঙিন হয়ে যাবে। কিন্তু পরের বার দেখা যাবে বড় গ্লাসের পানির রং আগের চেয়ে হালকা হয়ে গেছে, কারণ পরের গ্লাসে পানির পরিমাণ বেশি। এতে বোঝা যায় ব্যাপন প্রক্রিয়া ততক্ষণ চলতেই থাকবে যতক্ষণ না দুটি তরলের ঘনত্ব সমান হচ্ছে। মানে একটি পাত্রে রঙিন পানি ঢাললে রংগুলো ততক্ষণ পর্যন্ত ছড়াবে যতক্ষণ না সেটা গ্লাসের সব পানির অণুতে মিশে যাচ্ছে। মানে সব জায়গায় পানির ঘনত্ব সমান না হওয়া পর্যন্তই রং ছড়াতে থাকবে। অভিস্রবণের বেলায়ও তাই, পানিতে ডোবানো কিশমিশ ফুলে ঢোল হবে ঠিকই, কিন্তু কিশমিশটা ফুলতে ফুলতে একেবারে ডিমের সমান কিন্তু বড় হয়ে যাবে না, কারণ একটা পর্যায়ে তার পানি শোষণ করা বন্ধ হয়ে যাবে। এটা সেই পর্যায়ে হবে যখন কিশমিশের ভেতরের ঘনত্ব আর বাইরের পানির ঘনত্ব একই হয়ে যাবে। তো শিক্ষার্থীর এখানে তোমাদের 3টি প্রশ্ন ছিল, ব্যাপনের বৈশিষ্ট্য, অভিস্রবণের বৈশিষ্ট্য, আর হচ্ছে ব্যাপন অভিস্রবণের পরীক্ষা। তো এখানে অনেকে বলতে পারো যে ঘটনা কেন উল্লেখ করা হয়েছে। তোমরা মূল্যায়ন রূপে দেখো, তোমাদের অতি উত্তম ভাবে তখনই মূল্যায়ন করা হবে যখন তোমার লেখায় ব্যাপন ও অভিস্রবণে 2টি করে মোট 4টি ঘটনা নির্ভুলভাবে উল্লেখ করতে হবে।